মাথায় রাখতে হবে তোমরা বিগিনার্স, মানে নতুন ধরে নাও, অনেকে জানো আমি জানি, অঙ্ক করতে গেলে কি কি জিনিস ভালো করে শিখতে হয়। নাম্বার ওয়ান, ফ্রাকশন। হোয়াট ইজ ফ্রাকশন আগের দিন বলেছি, মানে ভগ্নাংশ। ফ্রাকশন ভ্যালু বের করা কোথা থেকে? পার্সেন্টেজ থেকে ফ্রাকশন। আমি যদি বলি 1/4, তোমার বুঝে যাওয়া উচিত এটা মানে কত পার্সেন্ট? 25%। আর 25% উল্টো যখনই বলবো সেটা 1/4। কারণ 25% মানে কি? 25/100, কাটাকুটি করলে কত হবে? 25 আর 4 25 100, 1/4 হয়ে গেল। তো 1/4 মানে 25% হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আর একটা 20%, 20%-এর ভ্যালু কত হয়ে যাবে? 20/100 হয়ে যাবে। বেশ। আচ্ছা, 20/100 মানে কত হয়ে যাচ্ছে? 20 এখানে পাঁচ করে নিয়ে আসলো 1/5, মানে বুঝে যেতে হবে 1/5 মানে কি। এবার এইখানে শর্তটা কি বুঝবে যে 1/5 মানে কি বলতো? অ্যাকচুয়ালটা হচ্ছে 5, তার ভিতরে যদি বলে 20% হ্রাস, মানে 5-এ 1 কমলো, তার মানে কত হয়ে গেল? সেটা 4 হয়ে গেল কমার পরে। আর যদি বলতো মানে বৃদ্ধি, 20% বৃদ্ধি, যদি বলে 20% দাম বৃদ্ধি পেল, 20% দাম বৃদ্ধি পেল, তখন কি হবে? ফ্রাকশন করলে 1/5, তো সেটা আমরা মনে করলো যে 20% লাভ হলো, তাহলে সিপি মানে ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য কত হতে পারে। আর লাভ ক্ষতি অলওয়েজ কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে। বেশ, তাহলে 20% ফ্র্যাকশন বললে কত হলো? 1/5। 1/5 মানে 5 হচ্ছে সিপি, তার উপরে যদি লাভ হয়েছে 1 টাকা, তার মানে বিক্রি করছে ক টাকায়? 6 টাকা। এইবার এটাই যদি বলতো যে 20% ক্ষতি, দেন কি হতো? তখন কি করতাম? 5 টাকা তো আমার ক্রয় মূল্য, কিন্তু আমার এখানে বলে দিয়েছে কি যে ক্ষতি কত টাকা? এখানে 1 ক্ষতি আমাদের এখানে, তাহলে এখানে করে দিতাম কত? 1 ক্ষতি মানে 4, 5/4। এটাই হচ্ছে বেশার বোঝার বিষয়, বুঝলে অঙ্ক বিভিন্ন ভাবে ক্লিয়ার করা যাবে। একটু আগে একটা রেশিও দিয়ে বলছিলাম, 2 নম্বর আমাকে জানতে হবে রেশিও। তাহলে 1 নম্বর ফ্রাকশন বা পার্সেন্টেজের ওরা জানতে হবে, 2 নম্বর আমার অঙ্ক করতে হলে দরকার রেশিও। কারণ তোমরা জানো যে আব্দুল দা ম্যাক্সিমাম অঙ্ক করাই কি এই রেশিও দিয়ে, ম্যাক্সিমাম ম্যাথ করাবে দেখবা রেশিও দিয়ে। দেখো, রেশিও জানতে গেলে কি করতে হবে? যেমন একটু আগেই বললাম যে a/b সমান সমান ভ্যালু কত বললাম? যে 2:3, কমা b/c, b/c সমান সমান কত বললাম? b/c বললাম হচ্ছে 4:3। তাহলে এখানে আমরা যখনই দেখবো যে আচ্ছা 4:3, যখন দেখলাম যে এ বি আর সি তিনটে ডিজিটের মান চাইছে বা তিনটে মান চাইছে অনুপাত আলাদা দিয়ে, তখন কি করব? ফর্মুলা। ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল? যখন দেখবো মিডল মানটা সেম আছে, মানে ডবল আছে। তাহলে কি করলাম? এ বি কে আমরা কি লিখবো? 2:3 লিখলাম এটাকে, আর এখানে 4:3 লিখলাম। এবার ফর্মুলা কেমন? ফর্মুলা মানে প্রথমে এই দিকে গুণ করব, তারপরে এই দিকে যাবো দয়ের মতো, তারপরে এই দিকে গুণ করবো, ব্যাস। তাহলে প্রথমে এই দুটোকে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 4 2, বলো 4 2 8 হয়ে গেল, কমা। এবার এই দিকে দয়ের ফর্মুলার মতো, দর মতো দেখতে, তাই ফর্মুলা বলা। এদিকে যাও এবার, 3 4 কত? 3 4 12 হয়ে গেল। তারপর আবার এই দিকে গুণ করবো না এটার সঙ্গে, এটা 3 দিকে 9 এলো। তাহলে 8:12:9 এলো কিনা? 8:12:9 এলো। বুঝে গেছো? আর একটা সিস্টেমে শিখে নেবে। আর একটা সিস্টেমে কি করে করতে হয় সেটাও শিখে নাও। যখন আমার 4টে চলে আসবে, তখন ওটা ফর্মুলায় আমার অ্যাপ্লিকেল হয় না। 4টে অক্ষর বা ডি পর্যন্ত চলে আসবে, তখন তো হবে না। তখন কি করে করতে হয়? আর একটা নিয়ম আছে, সেটা দেখে নাও। 2:3 তো, এবার দেখো বি তো কমন আছে, বিটা বাদ দিয়ে দাও, মানে এটা বাদ দিয়ে দাও, বি থেকে লেখো, তাহলে 4:3 পরের লাইন চলে যাবা, 4:3। এবার কি বলছে? গ্যাপ গুলো পূরণ করতে হবে। গ্যাপ গুলো পূরণ করো মানে কি? এর আশেপাশে কে আছে? এর আশেপাশে কে রয়েছে? বলো বলো। এইখানে যদি একটা গ্যাপ হয়, এর আশেপাশে কে আছে? পাশেরটা নিতে হবে সবসময়, নিচেরটা নেওয়া যাবে না, পাশেরটা নিতে হবে। 3 আছে, আর এই বক্সের পাশে কে আছে? পাশেরটা নিতে হবে সবসময়। এ পাশে তো কেউ নেই, আছে কোন পাশে? এই পাশে, তাহলে 4 আছে, এবারে 4টাকে নিয়ে নাও। এবার দেখো, 4 2 8, 3 4 12, 3 3 9, এরা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যতগুলো তোমার থাকবে ততগুলোই হয়ে যাবে। ঠিক আছে? যতগুলো অনুপাত থাকুক না কেন, A B C D E F G Z পর্যন্ত থাকুক না কেন, প্রত্যেকটা এইভাবে করলে কিন্তু চলে আসবে। তাহলে অ্যান্সার কত এলো? 8:12:9 চলে এলো। ঠিক আছে, সিম্পল আছে। আর একটা জিনিস তোমাদের পরীক্ষায় আসতে দেখা যায় যে কি, যে প্রথম অক্ষরটা শেষ অক্ষরটার মান চাই, তখন কি করে করতে হয়? প্রথম অক্ষরটা শেষ অক্ষরটা মানে কি, এখানে এ আর সির মান চাইবে, তখন কি করবে? প্রথম অক্ষরটা শেষ অক্ষরটার মান যখন চাইবে, কিচ্ছু না, জাস্ট অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখবে। আচ্ছা, অনুপাতটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি লিখবো? তুমি বলবে দাদা 2/3 করে লেখো। দেখো 2:3ও যা, 2/3ও তাই, মিডিল একটা ইনটু দিয়ে দাও, আর এটাকেও ভগ্নাংশ আকারে লেখো, 4/3। সমান সমান কি হলো? ওপর ওপরে গুণ হয়ে যায়, 4 2 8 এলো, আর 3 3 9 এলো। এটাকেই আমরা অনুপাত করে লিখলে 8:9, যেটা কি H/C এর ভ্যালু আসলো। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফ্যাক্ট, এভাবে করতে হয়। এটা হচ্ছে অনুপাতের, ক্লিয়ার করে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন বলবে যে, মনে করো বলছে
ভালো করে বুঝবে। যখন বলবে মনে করো এ এর 7 সমান সমান বি এর 8 এর সমান, মানে এরকম বলে দেবে। সমান সমান কেন দিলাম, এরকম বলবে যে এ এর 7 এবং বি এর 8 এর মান সমান, তার মানে কি মিডল একটা সমান সমান, a ইন্টু 7 সমান সমান b ইন্টু 8। তার মানে যখনই বলবে যে a এর এত পার্সেন্ট সমান b এর এত পার্সেন্ট, বা a এর এত সমান b এর এত এ সমান, তখন কিচ্ছু করার দরকার নেই, a আর b এর ভ্যালু কি হয়ে যাবে, জাস্ট উল্টো পাল্টা হয়ে যাবে। এরটা ওর মান হয়ে যাবে, ওরটা এর মান হয়ে যাবে। তার মানে a সমান সমান কত হয়ে যাবে, 8 হয়ে যাবে, আর b সমান সমান কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। ব্যাস এইটুকু বুঝতে হবে, ঠিক আছে, এইটুকু বুঝতে হবে। হ্যালো, ভেরি গুড। এবার দেখো, এই গেল তাহলে পার্সেন্টেজে, এটা গেল। এবার তোমরা শিখলে পার্সেন্টেজ থেকে কিভাবে অনুপাত হয়, ফ্র্যাকশন হয়, ঠিক আছে। তাহলে অনুপাত শিখলে যে কিভাবে কি করতে হয় না হয়, কারণ অনুপাতটা খুবই ইম্পর্ট্যান্ট। এইবার অনেকে তোমরা পৌনপুনিক বিষয়টা বোঝো না, যোগ বিয়োগ করতে গেলে সে কত বাই 9 বাই করে করে করো, সেই পৌনপুনিকের একটা অঙ্ক দিচ্ছি, যারা শিখেছো তারা জানো। আচ্ছা, এখানে কি 5.3 এর মাথায় পৌনপুনিক প্লাস, এখানে রয়েছে 3.2 এর মাথায় একটা পৌনপুনিক দিই, বা 5 এর মাথায় একটা দিই, এই পৌনপুনিক দুটো দেওয়া বা বার দেওয়া একই বিষয়। প্লাস এখানে রইল কত, 12.1 এর মাথায় পৌনপুনিক। তাহলে এই যে এলো, তাহলে এইখান থেকে এর যোগফলটা কত হবে। এবার আমরা জানি যে পৌনপুনিক মানে কি 9, তাই তো। পৌনপুনিক মানে কি, যে 3/9 হয়ে যায়, ঠিক বলছি তো। আর পৌনপুনিক মানে মানে কি, আর একটা মানে পৌনপুনিক মানে সেটা রিপিট হয়। পৌনপুনিক মানে কি, সেটা রিপিট হয়, মানে 5.3333 আসতেই থাকবে। এবার এই 5.33 যাতে আসতে থাকে তার জন্য এখানে পৌনপুনিক। এটা গেল। দ্বিতীয় নম্বরটা কি দেখো, পৌনপুনিক দুটোর মাথায় আছে, 25 এর মাথায় পৌনপুনিক আছে। এটার মানে কি হয়, এটার মানে হয় হচ্ছে যে কি 25 রিপিট আছে, দুটোই এরকম রিপিট, 25 অটোমেটিক রিপিট হবে। বুঝতে পেরেছো। এবার এক্ষেত্রে যোগ করার ক্ষেত্রে বোকামি করে অনেকে, টাইম নষ্ট করে, তাও আবার ভুলভাল হয়ে যায়। যে কি করবে, 5.3 তাহলে 3/9 দিয়ে তার থেকে আর মাইনাস করবে, ভুল ভাল করে ফেলে। আর আমি না ওটা শেখানোর চেষ্টা করি না, ভুলভাল করে বলে। আমি কি করি, এখানে দেখতে পাচ্ছি যে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে ম্যাক্সিমাম, এই তিনটের ভিতরে ম্যাক্সিমাম কটা সংখ্যা আছে পয়েন্টের পরে, দুটো আছে। 25 মানে দুটো সংখ্যা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই এই তিনটের মধ্যে সব থেকে বেশি আছে 25টা। বেশ, ভেরি গুড। যোগ হোক আর বিয়োগ হোক আর যাই হোক না কেন, এবার কি করবে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমি দুবার করে নেব। তাহলে এই যে 0.3টা, এখানে আমি 0.3 মানে কি, 3 এর মাথায় পৌনপুনিক মানে কি 3 রিপিট হতেই থাকবে, তাই তো। আমি বললাম না পৌনপুনিক মানে সেটা রিপিট হতেই থাকে। তাহলে 3 যখন রিপিট হতেই থাকে, তাহলে আমি দুবার পর্যন্ত নিয়ে নেব আমাদের হিসাবে সুবিধার জন্য। কোনো এফেক্ট পড়বে, পড়বে না। তাহলে আমি দুবার নিলাম, কারণ এখানে দুবার আছে তাই। আর এটা তো দুবার রয়েছেই, তাহলে 3.25 করে দিলাম এটাকে। আর এখানে কি রয়েছে 12.1 এর মাথায় পৌনপুনিক, সেখানে আমরা কি লিখবো, আচ্ছা এটা আমি ছোট করে একটু লিখি। তাহলে এখানে দেখলাম 5.33 নিয়ে নিলাম, এখানে 3.25 আছে, পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখবে, 12 আছে, মানে এদিকে 1 এদিকে 2। আচ্ছা, একের মাথায় পৌনপুনিক 1 তো দিলাম, কিন্তু একের মাথায় পৌনপুনিক মানে 1 রিপিট হতেই থাকবে। এইবার বলো যে তোমাদের যোগ করতে কি অসুবিধা হবে। এবার কিন্তু দেখো এই দুটোর মাথায় পৌনপুনিক মানে অ্যান্সারও কিন্তু দুটোর মাথায় পৌনপুনিক নিয়ে আসবে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, জাস্ট এইটুকু আর কিছু না। এবার বলো তোমাদের কি অসুবিধা হবে যোগ বিয়োগ করতে, এইসব টাইপ হবে না, কারণ 5 আর 1 6, 6 আর 3 কত হয়, 9 হয়। ভেরি গুড, হাতে কিছু নেই, তাই 2 আর 1 3, 3 আর 3 6 হয়। ভেরি গুড, পয়েন্ট দিয়ে দেখো, 5 আর 3 8 আর 2 10, 10 শূন্য রইলো, হাতে রইলো আমার 1, তাহলে এখানে 20.69। এইবার দেখো 20 পয়েন্টের পরে কিন্তু দুটো ঘরের মাথায় পৌনপুনিক, তাহলে আমার যে অ্যান্সারটা আসলো দুটোর মাথা নিয়ে পৌনপুনিক হবে, ব্যাস 20.69। কোনো অসুবিধা হবে তাহলে এবার থেকে এরকম টাইপের অঙ্ক আসলে? আশা করি অসুবিধা হবে না। এবার দেখো একটা অঙ্ক আমরা শিখি কি, যে সুদের সিম্পল একটা মেথড আছে। সুদের কি মেথড আছে, সুদের দুখানা সূত্র আছে, কটাগুলো সূত্র আছে, একটা সূত্র দিয়ে কমপ্লিট হয়ে যায় সবকিছু। আবার অনেক ক্ষেত্রে আমি কি করব, সুদের অঙ্ক যে কি পার্সেন্টেজ দিয়ে করে ফেলবো, কোনো সূত্রেও লাগবে না। সুদের এমনি নর্মাল সরল সুদের ক্ষেত্রে নর্মাল একটা সূত্র আছে, কি জানি আমরা, পি ইকুয়াল টু
আই ইন্টু 100 বাই কত হয়, বা এখানে একটা মেন সূত্র যেটা সেটাই লিখি, আই ইকুয়াল টু কত হয়, পিটিআর বাই 100, এটাই জানি আমরা। অ্যাকচুয়ালি এটা এখান থেকে সব মডিফাই করে আসে, এবার এটা তো গুণ সম্পর্ক, এখান থেকে মডিফাই করে আসছে। এবার পি মানে কি জানি আমরা, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল বা কত টাকা ধার নিলে বা এই জমালে বা এই সমস্ত গুলো হচ্ছে পি, আসল। আর টি মানে ডিউরেশন, টাইম ডিউরেশন, কত টাইমের জন্য তুমি রাখছো। আর মানে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার, বছরের বার্ষিক সুদের হার কত সেটা। এবার এখান থেকে কখনো কখনো পি এর ভ্যালু বের করতে দেবে, কখনো টি এর ভ্যালু বের করতে দেবে, কখনো আর এর ভ্যালু বের করতে দেবে, মডিফাই করে করে। তো সেক্ষেত্রে যদি আমি এখানে যদি পি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে কি হয়ে যাবে, আই আর একটা গুণ সম্পর্ক, তাহলে সূত্র তখন কি হয়ে যাবে, আই ইন্টু 100, আর এর সঙ্গে পি আর টি আর কি রয়েছে, গুণ আকারে, তাহলে একে সেটা কি হয়ে যাবে এখানে ভাগ আকারে। সিমিলারলি টি এর সূত্র কি হয়ে যাবে, জাস্ট আই ইন্টু 100 থাকলো, পি আর আর হয়ে যাবে, যদি আর এর সূত্র সেম, আই ইন্টু 100 বাই পিটি। এইভাবে কিন্তু সূত্রগুলো এসছে, ব্যাস সরল সুদ গেল। এইবার এই সরল সুদে যদি বলে যে 500 টাকা 10% সরল সুদে, অঙ্ক দেখো, প্রিন্সিপাল বলে দিল অঙ্কে 500 টাকা, আর এর ভ্যালু বলে দিল তোমার 5% বার্ষিক সুদ আর কি, আর এদিকে তোমার টি এর ভ্যালু বলে দিল 4 ইয়ার বললো, তাহলে আয়ের ভ্যালু কত, কি করে করবে তোমরা, তোমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, কিন্তু আমি বলবো সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করে করা যায় দাদা, দেখো আসল কত আছে, লাভ ক্ষতি বলছি, সুদ কিসের উপরে আসবে, আসলের উপরে আসবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরে কত পার্সেন্ট বলেছে, মুখে আওয়াজ দেবে তবে শিখতে পারবে, কত পার্সেন্ট, 5% বলেছে। আচ্ছা প্রত্যেক বছর যদি 5% হয়, সময় বলছে 4 বছর, তাহলে প্রত্যেক বছর যদি 5% হয়, তাই 4 বছরে কত পার্সেন্ট, ব্যাস এইভাবেই অঙ্কটা করতে হয়। যদি 500 টাকা আসল, সেখানে প্রত্যেক বছর 5%, মানে এখানে বলেছে 4 বছর, তাহলে 4 বছর 20% সুদ, 20% সুদ মানে 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 × 100 টাকা সুদ, সিম্পল। বুঝতে পারলে, যে 500-তে 20% সুদ, 20% মানে কি 20/100, তাহলে একবার আনসার চলে আসবে 100। তাহলে আমার সূত্রটা অ্যাপ্লাই করা লাগলো না, যে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পিটিআর বাই 100, লাগলো কি, লাগলো না। একটা স্টেপ কম করতে হলো, দুটো লাইন কম লিখতে হলো, দুটো ডিজিট কম লিখতে হলো, এই দুটো ডিজিট প্রত্যেকটা অঙ্ক যদি কম লিখতে লিখতে যাও, দেখবে 1 ঘন্টার ভিতরে অঙ্ক হয়ে গেছে। আর যদি সবকটা লিখতে যাও, তখনই তো টাইমটা নষ্ট হয়। আমি তো এটাই শেখানোর চেষ্টা করি। দেখো এবার একটা অঙ্ক বলি, লেখো, কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে। কি বলছে, কোনো আসল 8 বছরে 3 গুণ, তাহলে কোনো পি আছে যেটা 8 বছরে কি হবে 3 গুণ, তার মানে কত হয়ে যাবে, 3p হয়ে যাবে। ঠিক আছে, কত বছরে তা 5 গুণ হবে, তাহলে কত বছরে সেটা 5p হবে, এটাই তোমার চাইছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করতে হয়, এক্ষেত্রে টাইম বলে দিয়েছ 8, 16 এসছে, দেখা যাক। এক্ষেত্রে কি করবে, আসলটা 1 ধরে নেবে, আসল কি ধরে নেবে 1, আসল যদি আমি 1 ধরে নিই, মানে আমি 1 টাকা রাখলাম, ভালো করে বুঝবে, 1 টাকা ব্যাংকে রাখলাম, 8 বছর পরে 3 গুণ হয়ে গেল। আচ্ছা তুমি 1 টাকা রেখেছো, আসল টাকা 1 টাকা রেখে 3 টাকায় পরিণত হলো, তাহলে মিডিলে এক্সট্রা 2 টাকা কি, ওটা কি পেলে বলো, উড়ে তো আসবে না, কি দেবে, তুমি 1 টাকা রেখেছো ব্যাংকে, দিয়ে তোমার 8 বছর পরে 3 টাকায় পরিণত হয়, 3 গুণ মানে 1-এর 3 গুণ মানে কত, 3 অক্ষে 3, তাহলে 8 বছরে পেয়েছো, এটা কি পেলে বলো, বলো মুখে বলতে হবে ভাই, মিডিলে 2 টাকা এক্সট্রা পেয়েছো, কি পেয়েছো, আরে ভাই সুদ পেয়েছো, সুদ, এটা বোঝো না, ইন্টারেস্ট পেয়েছো। তাহলে 1 টাকা রেখে 8 বছর পরে 3 টাকায় পরিণত হলো, তার মানে মিডিলে তুমি 2 টাকা কি পেলে, সুদ পেলে। এবার বলছে তোমার যদি কত বছরে 5 গুণ হবে, মানে 1 টাকা রেখেছো, এটা কত বছরে 5 গুণ হবে। আচ্ছা তুমি 1 টাকা রেখে 5 গুণ হচ্ছে মানে ক টাকা সুদ পাচ্ছ সেখানে, 4 টাকা সুদ। তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল, অঙ্ক কি ক্লিয়ার হলো, অঙ্কে বলছে 2 টাকা সুদ হতে 8 বছর লেগেছে, 2 টাকা সুদ হতে 8 বছর লেগেছে, তাহলে এখানে সুদ কত, 4 টাকা, 5 গুণ মানে 4 টাকা সুদ, 4 টাকা সুদ হতে কত বছর লাগবে, তুমি বলবে এটা দাদা সোজা, 2 2 4, তাহলে 8 দিয়ে কত বছর হলো, 16 বছর, যে বলেছিল সঠিক বলেছিল, 16 বছর আছে। বিগিনার্স সাড়া দাও যে আমি বিগিনার্স আর থাকবো না কয়েকদিনের ভিতরে, বুঝতে পারছো কি করতে চাইছি, বুঝতে পেরেছো।
গুড। একটু হালকা হালকা করে বেসিক দিয়ে দিই, যখন প্র্যাকটিস করবে ক্লিয়ার হবে। এইবারে দেখো অঙ্ক, এবার এটা তো গেল তোমার হচ্ছে একটা সিম্পল মেথডের অঙ্ক চলে গেল, যে কি সরল সুদের ক্ষেত্রে। এবার একটা অঙ্ক আসে, সেখানে 2 বছরের সুদের পার্থক্য বলে দেবে কার কার। এদিকে ধরে নাও 1000 টাকা তোমার আসল। কত হাজার টাকা আসল? 1000 টাকা আসল, ঠিক আছে? তাহলে 1000 টাকা আসল হলো, ভালো করে বুঝবে। 1000 টাকা তোমার আসল আছে, এই 1000 টাকার 10% করে তুমি সুদ দিচ্ছ। কত পার্সেন্ট সুদ? 10%। 8000 টাকার 10% সুদ তোমার বলে দিল। তাহলে বলছে সরল সুদ আর 3 বছরে, কত বছরে বললাম? 3 বছরে, ঠিক আছে? তাহলে 3 বছরে যদি হয়, 2 বছরে একটা সূত্র আছে, আর 3 বছরেরটা পরে করছি, তাই 2 বছরে একটা সূত্র আছে, বলে দিল যে 1000 টাকা 10% হারে 2 বছরে সরল সুদ এবং জটিল সুদ এর পার্থক্য কত। তখন একটা ফর্মুলা আছে, পরীক্ষা দিয়ে এটা আসে খুব, বা এরকম অঙ্ক আসবে, এই পার্থক্যটা বলে দেবে তোমাকে, পি এর মানটা চাইবে, বা এমনও বলে দেয় যে পার্থক্যটা বলে দিল, সবকটাই বলে দিল, সময় চাইবে, সময় বের করবে, বা কখনো কখনো এটাও বলে যে আর এর ভ্যালুটা বের করতে, সবই পারবে। একটা সূত্র আছে, 2 বছরই পরীক্ষায় আসে দেখবা, এই যাবৎকাল যা আসে 2 বছরের, তাই সেক্ষেত্রে একটা ফর্মুলা মুখস্থ রাখবো, মাথায় রাখবে, একমাত্র 2 বছর বললেই অ্যাপ্লিকেবল, 3 বছর বললে অ্যাপ্লিকেবল নয়। কিছুটা ডি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100, একমাত্র 2 বছরের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। আবার বলছি, এটার সূত্র, এই সূত্র থেকে করবে, দেখবে পার্থক্য, মানে ডি এর ভ্যালু, ডি মানে হচ্ছে কি পার্থক্য, সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য, পি মানে প্রিন্সিপাল বা আসল, আর মানে তো সুদের হার, ঠিক আছে? আর একমাত্র 2 বছরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এখান থেকে দেখো তুমি ডি এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবে। ডি মানে কি ডিফারেন্স, আর ওটাই চেয়েছে যে আমি কি বললাম, সরল সুদ ও জটিল সুদের পার্থক্যটা কত। তাহলে পি এর ভ্যালু বলছে 1000, ওকে। দেন আর এর ভ্যালু কত? 10/100, ওকে, ইন্টু 10/100, দুবার যেহেতু। এবার তুমি কাটাকুটি করো, তুমি বলে দাদা উপরে একটা শূন্য, ওটা শূন্য দুটো কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, তাহলে ডি এর ভ্যালু কত এলো? ডিফারেন্স কত এলো? 10 টাকা পার্থক্য এলো। তাহলে সরল সুদ ও জটিল সুদের পার্থক্য 1000 টাকায় 10% সুদের হারে 2 বছরে পার্থক্য এলো 10 টাকা। এবার এটাই যদি আমি টেবিল ফরম্যাটে করি, 1000 টাকা আছে আর 10% সুদ 2 বছরে, 2 বছরে টেবিল ফরম্যাটে কি করে করা যায় দেখো, ভালো করে বুঝবে। এবার ভাবো 10% মানে কত পার্সেন্ট সুদ হবে, আসলটা বের করে নেওয়া আগে। 1000-এর 10% সুদ মানে ক টাকা? 100 টাকা। 1000-এর 10% মানে কি, যে 1000, মনে মনে ক্যালকুলেশন হয়ে যাবে ওটা, 1000 ইন্টু 10/100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 100 হলো না, 10 × 10 = 100 এলো। এবার সরল সুদ কিন্তু প্রত্যেক বছরে সেম হয়, জটিল সুদ আলাদা হয়। তো দুটো বছর তাই দুটো কলাম করলাম। তো দেখা গেল কি, যে প্রথম বছরেও 100 টাকা সরল সুদ, দ্বিতীয় বছরেও 100 টাকা। জটিল সুদের কোথায় পার্থক্য হয়? জটিল সুদ বেশি হয়, কোথায় বেশি হয়? এই যে প্রথম বছরের সুদের 0 এলো, ঠিক আছে, সুদের সুদ, কারণ এই প্রথম বছর যে সুদটা 100 টাকা হলো সরল সুদের, সেটা কিন্তু জটিল সুদের ক্ষেত্রে তারও সুদ দিতে হবে। তাহলে 100-এর 10% সুদ কত হবে? 110% মানে কত? 10 টাকা। 110% মানে 10 হবে, 10 টাকা সুদ। দেখো তাহলে সুদের পার্থক্য কোনটা? এটাই হচ্ছে তোমার জটিল সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে এখানে দেখা গেল 2 বছরে 200 টাকা হলো সরল সুদ, আর এখানে কত হলো? এদিকে 200 তো আছে, আবার এদিকে সুদ আছে, তাই 210 টাকা সুদ হলো, পার্থক্য তো 10 টাকা পেয়েই গেছে। এবার এই অঙ্ক যদি 3 বছরের দিত, যে 3 বছরের পার্থক্য কত, তখন কি করতে? 3টে কলম করলে আমরা একটা দেখে নিলাম কি, যে 100 টাকা করে 1000 টাকায় 100 টাকা করে প্রত্যেক বছর সরল সুদ হলো, বেশ, তিনটেই আসবে জোর, তার বেশি আসবে না। প্রথম বছরে সুদ তো হয়নি না, সুদের সুদ তো ছিল প্রথমটাই, প্রথম কলামে। এইবার দ্বিতীয় বছরেই 100 টাকা সুদ হয়েছে, তারও সুদ দেওয়া ক টাকা হবে? 10 টাকা হবে। 10% সুদ কিন্তু হলো, 3 বছরটা বের করছি। এবার দেখো এইখানে 10 থাকলে এখানে ডবল করে দিতে হয়, কত হবে এখানে? 20। কেন ডবল করতে হয় সেটা বলে দিচ্ছি, কেন করতে হয়। কারণ দেখো প্রথম বছরে 100 টাকার জন্য 10% সুদ 10 টাকা, দ্বিতীয় বছরের 100 টাকার জন্য 10% সুদ ক টাকা? তৃতীয় বছরকে সেটা দেবে ক টাকা? সেটাও 10 টাকা, টোটাল ক টাকা হলো? 20 টাকা। তার জন্য এখানে যেটা আছে তার ডবলটা এখানে হয়, ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় বছর যে 10 টাকা ছিল, তারও আবার 10% সুদ দিতে হবে। তাহলে 10-এর 10% সুদ মানে কত হচ্ছে?
10% মানে কত? 10% মানে 1 টাকা। তাহলে 3 বছরের সুদের পার্থক্য কোনটা হবে? সরল সুদ আর জটিল সুদের এই যে এই সুদের সুদটাই তো পার্থক্য। ক টাকা হলো? 31 টাকা। এটা পরীক্ষা এসছে কোনটা পরীক্ষায়। তাহলে ক টাকা সুদের পার্থক্য পেলে? 31 টাকা। 21 নয়, 20, 10 আর 1 কত হয়? 31 টাকা। তাহলে এখানে এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে। আরেকটা কিছু কিছু ম্যাথ আছে সাকসেস মেথড অ্যাপ্লাই করতে। সাকসেস মেথডটা কি? যদি বলো 20% সুদ, এটা যদি আমি 3 বছর যদি সাকসেস মেথড করি কি আসবে দেখো। 20% ফ্র্যাকশন, 20%-এর আগে 3 বছরে অ্যামাউন্ট বার করা যাবে কিনা? অবশ্যই যাবে। পার্সেন্টেজ ধরবা 100 ধরে নেবা বা 1000 ধরে নেবা তোমার সুবিধার্থে, অবশ্যই যাবে। কে বলেছে? আচ্ছা আমি আমি বলে দিচ্ছি যাই কিনা দেখে নাও। আমরা বলে দিল কি যে এখানে সুদের পার্থক্য 3 বছর টাকা করে, দেখো সুদের পার্থক্য 1000 আসছে কিনা দেখে দিচ্ছি। সুদের পার্থক্য বললো কত? মানে ডি এর ভ্যালু, ডি এর মানে ডিফারেন্স, হ্যাঁ ডি এর ভ্যালু বলে দিল এখানে 31 টাকা। ঠিক আছে। পির ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। টির ভ্যালুটা 3 বছর, আর এর ভ্যালুটা 10%। এবার এইখান থেকে আমরা টেবিল ফরম্যাটে কি করে আসলে ভ্যালুটা বের করবো, তাই তো? তাহলে এখানে 3টে পার্ট আমরা করে দিচ্ছি। দেখো তো 10% তো হিসাবের সুবিধাটা তুমি 100 ধরে নাও, কোনো ব্যাপার না। তুমি 100 ধরতে পারো, আবার 1000 ধরতে পারো, 10,000 ধরতে পারো। তো আমি 100ই ধরলাম। 10% পার্সেন্টেজ মানে 100। বেশ, 100 যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? 10%, 100 আমরা আসল ধরে নিলাম কত? আমার আসল কত? পি এর ভ্যালু ধরে নিলাম আমরা 100। 100 যদি ধরি তাহলে 10% কত হবে? 110% মানে কত? 10 টাকা করে। তাহলে সরল সুদ প্রত্যেক বছর ক টাকা করে হবে? 10 টাকা করে হবে। 100 যদি ধরি, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এটুকু ক্লিয়ার থাকলে ক্লিয়ার করে দেবো। তাহলে প্রত্যেক বছর যদি আমরা 100 টাকা আসল ধরতাম সেক্ষেত্রে 10 টাকা করে আসতো। বেশ, আর প্রথম বছরে সুদের সুদ 0। আচ্ছা 10-এর 10% মানে কত হয়? 1 হয়। এবার কি বললাম, এখানে যখন 1 হবে এই পাশে কি হয়ে যাবে? তার ডবল হয়ে যাবে, 2 হয়ে গেল। কারণ এই 10-এর জন্য 1 টাকা, এই 10-এর জন্য 1 টাকা, টোটাল 2 টাকা। আবার এই তৃতীয় বছরে গিয়ে 1-এরও তো 10% সুদ দিতে হবে। তাহলে 1-এর 10% সুদ কত? 1-এর 10%, 1-এর 10% কেটে দিলে তাহলে 1/10। 1/10 মানে কত? 1টার আগে দশমিক, তাহলে 0.1। 0.1, এটা বুঝতে পেরেছো? তাহলে 0.1। তাহলে টোটাল সুদের পার্থক্য কত এলো আমাদের হিসেবে? আমরা যে হিসেবটা করলাম, যখন 100 টাকা আসল হলো, 100 টাকা আসল হলো, তখন সুদের পার্থক্য কত হলো 10% ধরে 3 বছরে? এই যে 2 আর 3.1 কত হলো? 3.1। তো আমরা পেলাম 3.1, আর অঙ্কে সেই পার্থক্যটা কত দেওয়া আছে? 31। অঙ্কে বলে দিল 31, কিন্তু আমাদের এসে 3.1। তাহলে 3.1 মানেই 31, আর পি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? 100। তাহলে 100 মানে কত? আমাদের হিসাবে যেটা ধরলাম সেটার সঙ্গে তুলনা করছি অ্যাকচুয়ালটার সঙ্গে। তাহলে আমাদের হিসাবে 3 আমরা যখন 100 টাকাকে প্রিন্সিপাল বা আসল ধরেছি তখন 3.1 মানে 31 হয়েছে। তাহলে 100 মানে কত করলেই অ্যান্সার। পয়েন্টটা তুলে দাও, দিয়ে এর সঙ্গে একটা 100 দিয়ে দাও, কেটে গেল, এলো 1000। পি এর ভ্যালু এলো, আসবে। ঠিক আছে। ফর্মুলা মনে রাখা সবসময় সম্ভব না, টেবিল ফর্মুলা একবার শিখে গেলে সবসময় ফর্মুলা দিয়ে অঙ্ক করা যায় না। আর সিম্পল একটা জিনিস দেখা মাত্র বলা উচিত, মানে ফ্র্যাকশন মুখস্থ থাকা উচিত, যে বলছে 12.5% লোকসান হয়েছে, তাহলে সিপি মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর আমার লেখার আগে বলে দেওয়া উচিত ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর অনুপাত কত হবে, বলো। ভেরি গুড, 8:7। কারণ 12.5% মানেই কত ফ্র্যাকশন বলে কি হয়? 1/8 হয়। 12.5% মানেই 1/8। তোমাদের আগেই প্রথমেই বলতে বলেছি। তাহলে 1/8 মানে কি? 8 টাকা হবে সিপি, আর তার উপর 1 টাকা লোকসান, তার মানে ক টাকায় বিক্রি করলে? 7 টাকায়। 8:7। এইগুলোকেই হলো বেসিক ক্লিয়ার। এই বেসিক গুলো ক্লিয়ার থাকলে ঝান্ডু বাম মতো অঙ্ক করে দেওয়া। চলে আসি পরিমিতি দিয়ে কিছু কিছু পাঠ শিখিয়ে দিই। তোমরা ভাবছো যে অঙ্ক খুব আহামরি কঠিন, এই দেখবা এই যে যা শিখে নিলে দিয়ে দেবো, অঙ্ক করা শুরু করে দিয়েছি, জাস্ট একটু দেখবে। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, যারা জানো নল চৌবাচ্চা আর ওই টাইম ওয়ার্কের যেটা অঙ্কটা, সেখানে বলে দেবে যে এ করে একটি কাজ 12 দিনে, বি করে সেই কাজটি 15 দিনে, তাহলে তারা একত্রে যাই বলুক সব পারবা। এই বললো, এখান থেকে তোমায় কি করতে হবে? মোট কাজটা বের করতে হবে।
কেউ বলো দেখি একজন, যে মোট কাজটা বের করতে গেলে কি করতে হয়? যখন বলবে এ করছে 12 দিনে, বি করছে 15 দিনে, তখন কি করতে হয়? তখন মোট কাজটা বের করার জন্য কি করতে হয়? এটা কি সময় আছে, সময় আসলো একে এলসিএম করতে হবে। 12 আর 15 এলসিএম কত হয়? আচ্ছা, অনেকে মুখে মুখে এলসিএম করা জানে না, কি করে করতে হয় দেখে নাও, শুনে নাও কি করতে হয় মুখে মুখে এলসিএমটা। এই যে দুটো মান দিয়েছে, এর ভিতরে সবথেকে বড় মান কোনটা, 12 না 15? 15 হচ্ছে সব থেকে বড় মান, ভেরি গুড। তাহলে কি করতে হয় দেখতে হবে, যে 15কে 12 দিয়ে কি ভাগ যাচ্ছে, ছোট সংখ্যাটা দিয়ে যাচ্ছে? গেল না। তাহলে তাকে 15কে ডবল করো, 30 করলে তাও 12 দিয়ে যাচ্ছে না, 3 ডবল করো, 3 15 45, তাও যাচ্ছে না, 4 ডবল করে দাও, 4 15 60, তাও 60কে 12 দিয়ে ভাগ করা যায়, তার মানে এলসিএম একবারে বুঝে যাচ্ছে কি 60 হয়। এগুলো স্পিডে এমনি মাথায় চলে যাবে প্র্যাকটিস করতে করতে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এবার তাহলে এলসিএম বা লসগু পেয়ে গেলাম 12 আর 15 60, তাহলে মোট কাজের পরিমাণ কত পেলে? 60 পেয়ে গেলে। এইবার এফিসিয়েন্সি, বাংলায় যেটাকে বলে কার্যক্ষমতা। যদি অঙ্কে ঘন্টায় বলে দেয় তাহলে এক এক ঘন্টায় কার্যক্ষমতা, আর যদি দিন বলে দেয় এক এক দিনে, মিনিট বললে এক এক মিনিটে। তাহলে 12 ঘন্টায় বলেছিলাম আমি, তাহলে 12 ঘন্টায় 60 ইউনিট কাজ করছে, তাহলে এক এক ঘন্টায় কত করে করছে? 5 12 60, তাহলে এক এক ঘন্টায় 5 করে করছে। আর 15 ঘন্টায় 60 ইউনিট করছে, তাহলে এক এক ঘন্টায় কত ইউনিট করছে? 4 15 60, মানে 4 ইউনিট করে। এবার বলছে তারা যদি একত্রে কাজটি করতো, তাহলে একত্রে এক এক দিনে কত করে করবে? এ করছে 5 ইউনিট করে এক এক ঘন্টায়, বি করছে 4 ইউনিট করে, তাহলে দুইজন যখন একসঙ্গে করছে এক এক ঘন্টায় কত করে করছে? অঙ্ক এটাই বলবে যে একত্রে তারা মোট কাজটি করতে কতদিন সময় লাগবে। তাহলে মোট কাজ হচ্ছে 60, আর যেটা এক এক দিনে করছে তারা একত্রে, সেটা দিয়ে ভাগ করতে হয়। 3 3 9, 3 20 60, তাহলে 20/3, 20/3 মানে কত হয়? 6 পূর্ণ 2/3, এটা হবে অ্যান্সার। 6 পূর্ণ 2/3 ঘন্টা, বা এখানে ঘন্টা দিয়ে অনেক সময় মিনিটেও থাকতে পারে, তখন কি করবে? 6 প্লাস 2/3 মানে কত মিনিট? 2/3 ইন্টু 60 গুণ করে দাও, বোঝা যাবে তাহলে কত মিনিট হয়ে যাচ্ছে। 3 × 60 40 মিনিট, বোঝা গেল? তাহলে 6 ঘন্টা 40 মিনিট কিন্তু টাইম লাগবে একত্রে। ইন্ডিভিজুয়ালি চাইবে, কখনো বলবে এ এত পরিমাণ কাজ করে চলে গেছে, বা এ চলে গেছে তারপরে বি এর কাজ করতে এতদিন সময় লেগেছে। এভরিথিং যাই বলবে না কেন, জাস্ট প্র্যাকটিস করবে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, হয়ে যাবে। এইবার তোমাদের উচিত কি, দাদার ইউটিউব চ্যানেলে যাওয়া, গিয়ে সেখানে প্লেলিস্টে যাওয়া, গিয়ে দেখবে যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ, সেখানে গিয়ে ম্যাথগুলো দেখা, সময় অর্কের যেটা বললাম দেখো হচ্ছে কিনা, অনুপাত বললাম দেখো দাদা কিভাবে করাচ্ছে। এবার দেখো বেসিকটা ক্লিয়ার আছে, টুকটাক করে হয়ে যাবে, ঠিক আছে? বেশি দেবো না এইটুকুই থাকবে আজকে, দিয়ে তোমরা প্র্যাকটিস করবা ইউটিউবে গিয়ে, নাকি আবার পরিমিতির সূত্রগুলো বলে দেবো? বদমাস রুলটা বলে দেবো, বদমাস রুলটা বলে দিই, তাই তো? বদমাস রুলটা কি করতে হয় বুঝে নাও। বি বদমাস মনে রাখবা, কি বদমাস বললো? বি বদমাস, এটা একটু মনে রাখো। বি বদমাস, অনেকে এটা জানে না, ওই জন্য বি বদমাস লিখলাম, বদমাস রুল, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে, যদি বি বদমাস মানে কি, বি মানে হচ্ছে প্রথম বি মানে কি, বার। বার কোনটা আমি বললাম 1 + 2, ঠিক আছে? এটা সরলঙ্কা জাস্ট লিখার চেষ্টা করছি, যে 1 প্লাস, আরে ইয়ার, 1 + 2 ইন্টু 2 + 3 যোগ 4 + 3 - 1, এই অঙ্কটা তোমাকে দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে। আচ্ছা, এটা ভাগও রাখি নাকি? আচ্ছা, ভাগ 1, ভাগ ভাগ 1 + 2 থাকলে, আচ্ছা, -2 দিই, -2 দিই, বেশ। আচ্ছা, এটা বুঝতে পারছো তো, শুনতে পাচ্ছ আমার কথা? এইবার দেখো, এই অঙ্কে বলছে যে বি মানে বার, বার কোনটা? এই যে মাথায় যে দাঁত থাকে বার, তাহলে এই কাজটা তোমাকে সবার আগে করতে, বোঝা গেল? বার দেওয়া থাকলে কোন কাজটাই করো, তাহলে সবার আগে কার কাজ করতে হবে? বারের কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে সবার আগে এই 3 অব্দি পাস করতে হবে, সবার আগে 3 অব্দি পাস করতে হবে, বেশ। 2 নম্বর অপশনে কি বলছে? ব্র্যাকেটের কাজগুলো আগে, বি মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সবই জানো, তো ফার্স্ট ব্র্যাকেট কাজটা আগে হবে, তো ব্র্যাকেটের আগে কাজ আগে করবে। 2 আর 1 3 হলো, আবার এখানে ব্র্যাকেট ছিল নেই, কোথাও ব্র্যাকেট নেই। তারপরে এই রুলস কি বলছে,
ও, ও মানে এর, তো এখানে এর কোথাও নেই, এর মানে অফ, ইংলিশে বলে অফ, বাংলা বলে এর, তাহলে এর কাজটা আমরা আগে করতাম, যদি এখানে এর নেই। আচ্ছা, যদি এবার এই যে এটা না থাকতো তাহলে কিন্তু এটার সঙ্গে এটা গুণ হয়ে যেত, কারণ এর হয়ে যেত, মানে দেখো ব্র্যাকেটের পরে এরকম হলো 2 + 3 ব্র্যাকেট 2, এটা মানে কিন্তু এর, ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন না থাকা মানে সেটা কিন্তু মানে কি এর, এটাও মাথায় রাখবে। ব্র্যাকেটের পাশে কোনো চিহ্ন থাকলো না, দিয়ে একটা সংখ্যা, তার মানে সেটা এর হিসাবে আছে, এর মানে তো গুণ, ঠিক আছে, তো এর কাজ ট্রাই করবে। তারপরে কি আসলো, বি ও বদমাস গেল। তারপর হচ্ছে ডি, ডি মানে ডিভিজিবল, মানে ভাগের কাজটা আগে, তাহলে কোন কাজটাই করবে, 1 দিয়ে 3কে ভাগ করবে, তাহলে এই দুটোকে ভাগ করলে কত আসবে, 3 এলো, ঠিক আছে, মাথায় রাখবে মাথায়। তারপরে এম মানে মাল্টিপল, এবার গুণের কাজটাই করতে হবে, যে এখানে একটা গুণ চিহ্ন ছিল যেটা আমি কেটে দিয়েছি, এই গুণের কাজটাই করতে হবে, তাহলে এখানে 3 × 5 কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। বোঝার চেষ্টা করবে, না বুঝতে গেলে জিজ্ঞাসা করবে, কিন্তু শিখে নাও। তাহলে এই গুণের কাজটা আগে করলাম। তারপরে দেখো কি বলছে, এ অ্যাডিশন, যোগের কাজ আগে করতে হবে। তো যোগের কাজ কোথায় রয়েছে, এদিকে 15 পেলে এদিকে যোগ রয়েছে, এদিকেও যোগ আছে, তো যোগের কাজগুলো আগে করে দাও। তাহলে 15 আর 4 কত, 19, আর 3 বলো বলো 22। তারপরে সাবট্রাকশন বলছে, সাবট্রাকশনে কি বলছে, মানে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ মানে বিয়োগ 2, তাহলে 22 থেকে 2 বাদ দিলে কত আসবে, 20 হলে answer। আশা করি বদমাস নিয়ে আর কোনো সমস্যা নেই, বদমাস বুঝতে পেরেছো? ভেরি গুড। আচ্ছা, অনেকে জানে না, আগের দিন অঙ্কটা ওই জন্য পারেনি অনেকে। আচ্ছা বলো দেখি, 0.008 এর মাথায় রয়েছে 1/3, এর মানে কি? এটা মানে হচ্ছে, মাথায় রাখবে, এটা কিউব রুট হয়ে যায়, কি হয়ে যায়, 0.008 কিউব রুট হয়ে যায়, এখানে 3, কিউব রুট মানে 8 কার কিউব, 8 2-এর, কিন্তু এখানে কটার আগে আছে, 3টির আগে, 3টির আগে আছে মানে কি, এবার কটার আগে হয়ে যাবে, একটার আগে হয়ে যাবে, সেই যে কিউব আছে রুটের মধ্যে, একটার আগে হয়ে যাবে, তার মানে 3টের আগে ছিল, এবার একটার আগে হয়ে যাবে, যে 6টার আগে থাকতো কটার আগে করতাম, 2টোর আগে হতো, 3 দিয়ে ভাগ হবে সবসময়, সবসময় 3 দিয়ে ভাগ হবে, তো 3টে সংখ্যা 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, সংখ্যা দেখতে 3টে সংখ্যা আছে মানে 3 অক্ষে 3, 3 একটার আগে হবে। এবার যে স্কোয়ার হতে উল্টো করে যাচ্ছি, 0.2 এর কি রয়েছে, কিউব রয়েছে, এটা মানে কি, 2 এর কিউব আমরা জানি 8, এইবার দেখো এখানে একটা সংখ্যা তার সঙ্গে 3 গুণ করা, তাহলে কত হয়ে যাবে, এবার 3টের আগে দশমিক হয়, 3 আছে মানে 3টের আগে দশমিক, 3 আছে মানে 3-এর আগে দশমিক, এখানে যদি স্কোয়ার থাকতো, স্কোয়ার থাকলে 2টোর আগে দশমিক, 2 × 4, 2টোর আগে দশমিক মানে পয়েন্ট দিবেন, এটা অনেকে জানে না। আর মাথায় এই যে 2 এর মাথায় হাফ আছে, এটা মানেই বুঝে নেবা যে √2, বা 4 থাকলে 4 এরকম, এইগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, এই থাক, এই পর্যন্ত থাক। এবার তোমাদের একটা কাজ, যে যাবে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন, ঠিক আছে, এগুলো কাজ দিচ্ছি আমি। ওয়ার্ক অ্যান্ড টাইম তোমাদের বলেছিলাম সামনের মাসে অনেক খাটাবো আমি, পুজো তাই কি ভাই, দিনের বেলায় করো, রাত্রেবেলায় ঘুরো, ঠিক আছে, তারপরে সকালে ঘুমাও 12টা পর্যন্ত, তারপরে দরকার অঙ্ক করো, কিন্তু করতে হবে। ওয়ার্ক অ্যান্ড টাইমে অঙ্ক দেওয়া আছে, অনুপাত সমানুপাত আর শতকরা, এই 4টে চ্যাপ্টার করো, অনুপাত সমানুপাত, সিম্পলিফিকেশন, ওয়ার্ক অ্যান্ড টাইম, ইউটিউবে চলে যাও, করতে শুরু করে দাও প্লেলিস্ট দেখে।